ওমানে অবৈধ প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সোমবার তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে শ্রম মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত গ্রেস পিরিয়ডের বিজ্ঞপ্তির আলোকে জরিমানা মওকুফের সিদ্ধান্তটি প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগামী 31 জুলাই পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের মতো রয়্যাল ওমান পুলিশের সকল জরিমানা মওকুফ বলে বিবেচিত হবে। একই সময়ে অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। বিষয়টি এর আগে মাস্কাট দূতাবাস থেকেও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এবং নিয়োগকর্তা যাদের ব্লক করেছে সেসব প্রবাসী এই সুবিধা ভোগ করতে পারবেন না। অবশ্য ব্লকড থাকা কর্মী সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। যারা নতুন কোনো নিয়োগকর্তার অধীনে বৈধ হবেন তার ভিসা নবায়নে খরচ হবে আনুমানিক 310 রিয়াল। তবে আইন মোতাবেক এই খরচের সবটুকু সংশ্লিষ্ট স্পন্সরকেই পরিশোধ করতে হবে। দূতাবাস জানিয়েছে, এই ঘোষণার পরে ভিসা নবায়ন কিংবা ব্লক উঠিয়ে দেওয়ার নামে দালালদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। তাই বিপদ এড়াতে কর্মীদের সকল আর্থিক লেনদেন এবং দালাল শ্রেণীর প্ররোচনা থেকে সাবধান হতে পরামর্শ দিচ্ছে দূতাবাস। নতুন আইন তৈরি এবং পুরনো আইন পর্যালোচনা ও সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বে এই প্রথম কোনো দেশ সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে সংযুক্ত করেছে। এই উদ্যোগকে আমিরাতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ও প্রগতিশীল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউএই সরকার ইতিমধ্যে এই খাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই প্রকল্পকে নাম দিয়েছে এআই চালিত আইন প্রণয়ন। যেখানে অন্য দেশগুলো সরকার পরিচালনায় এআইকে সহায়ক হিসেবে ব্যবহার করছে, সেখানে আমিরাত আইন প্রণয়নের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে এআইকে অংশীদার করার পরিকল্পনা করল। দুবাইয়ের শাসক ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই নতুন আইন প্রণয়ন প্রক্রিয়া আরও দ্রুত, সুনির্দিষ্ট ও কার্যকরভাবে আইন তৈরি করতে সহায়তা করবে। এই উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রিসভা সম্প্রতি রেগুলেটরি ইন্টেলিজেন্স অফিস নামের একটি বিশেষ সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে। সংস্থাটি এআই ভিত্তিক আইন প্রণয়নের বিষয়টি তদারকি করবে। আইন প্রণয়ন ব্যবস্থায় এআইকে কার্যকরভাবে যুক্ত করতে দেশটির একটি বিশাল তথ্যমালা গড়ে তুলেছে। এতে থাকবে ফেডারেল ও স্থানীয় আইন আদালতের রায় এবং সরকারি সেবার বিস্তারিত তথ্য। এর মাধ্যমে এআই বিশ্লেষণ করে নিয়মিত আইন সংস্কারের পরামর্শ দিতে পারবে। শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে 10 লাখেরও বেশি শ্রমিক সুবিধা ভোগ করতে পারবেন। বিভিন্ন কোম্পানিতে 30% পর্যন্ত ছাড় মিলবে। বৃহস্পতিবার শ্রমিক দিবস অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। আনোয়ারের মতে, এই উদ্যোগের লক্ষ্য শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করা। সিভিল ওয়ার্কার্স কার্ডধারীরা সারা দেশের সুযোগ সুবিধা ভোগ করবে। এক অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেছেন, শ্রমিক কার্ডধারীরা 100টিরও বেশি কোম্পানিতে 30% এবং ছাড় উপভোগ করতে পারবেন। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সুপারমার্কেট এবং জনপ্রিয় ব্র্যান্ড। এছাড়াও 3টি রাজ্যে ওয়ান স্টপ কর্মচারী পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। শ্রমিক দিবস অনুষ্ঠানে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম কেয়ং বলেছেন, দেশের বেকারত্বের হার 3.1% কমেছে, যা 10 বছরের মধ্যে সর্বনিম্ন। বকেয়া বেতন আদায়ে মালয়েশিয়ান কোম্পানির বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশি কর্মীরা অভিযোগ দায়ের করেছেন। 40 জনেরও বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ান প্লাস্টিকের উপাদান সরবরাহকারী কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধে বাংলাদেশ এবং মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছে অভিবাসী অধিকার কর্মী অ্যান্ডি হল। অ্যান্ডি হল জানান, শ্রমিকরা বলেছেন যে তারা জানুয়ারিতে প্রথম কিস্তির 1000 রিঙ্গিত পেয়েছেন। এপ্রিলে দ্বিতীয় কিস্তির বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। অভিযোগকারীদের মধ্যে 251 জন শ্রমিক রয়েছেন যাদের গত ডিসেম্বরে একটি চুক্তি অনুযায়ী প্রায় 3 মিলিয়ন রিঙ্গিত অতিরিক্ত বেতন পাওয়ার কথা ছিল। অথচ কিছু শ্রমিক গত বছর 7 মাস ধরে বেতন ছাড়াই কাজ করছেন। 30 এপ্রিল বুধবার পোর্ট ক্লাংয়ের শ্রম বিভাগে আবেদনকারী 22 জন শ্রমিকের একজন মুখপাত্র বলেন, তাদের মধ্যে 12 জন এখনও বেকার। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার যাওয়ায় তারা চাকরি পাচ্ছেন না। শ্রমিকরা বলছেন তাদের কোনো দোষ নেই, এমনকি তারা বাড়িও ফিরতে পারছেন না। বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে চলতে হচ্ছে তাদের। পোর্ট ক্লাং শ্রম অফিস জানিয়েছে তারা এখনও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর প্রাক্তন কর্মীদের দাবি তদন্ত করছেন। কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এর শীর্ষ জাপানি এয়ার কন্ডিশনিং এবং ইলেকট্রনিক ব্র্যান্ডগুলোতে উপাদান সরবরাহ করে থাকে। Your Majesties, Mr. Prime Minister,
2020 থেকে 2025 সাল পর্যন্ত সময়কালে সুলতান হাইতাম বিন তারিকের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণ ও বক্তব্য নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছে ওমানের তথ্য মন্ত্রণালয়। দেশের নবজাগরণে সুলতানের দিক নির্দেশনা ও রাষ্ট্র পরিচালনার দর্শনকে দলিলবদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বইটির প্রথম সংস্করণে রয়েছে মোট 19টি রাজকীয় ভাষণ, বক্তব্য ও সাক্ষাৎকার, যা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উপলক্ষে দেওয়া হয়েছিল। ভাষণগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির উপরে সুলতানের মনোভাবের প্রতিফলন রয়েছে। 120 পৃষ্ঠার বইটিকে শুধু তথ্যভিত্তিক সংকলন নয়, বরং ওমানের আধুনিক রূপান্তরের সাক্ষ্য বহনকারী একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বইটির ভূমিকায় রাজকীয় ভাষণগুলোর পর্যায়ক্রমিক বিবরণ তুলে ধরা হয়েছে, যা নির্দিষ্ট সময় পর্বের প্রেক্ষাপট ও সুলতানের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। ভাষণগুলো ওমানকে ঘিরে জাতীয় ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মাঝে সুলতানের দূরদর্শী নেতৃত্ব তুলে ধরেছে। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই গ্রন্থ গবেষক, শিক্ষার্থী ও সাধারণ পাঠকের জন্য একটি মূল্যবান রেফারেন্স হিসেবে কাজ করবে। একই সঙ্গে জাতীয় চেতনা ও সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। A testament of what can be achieved. দীর্ঘদিন পর বাংলাদেশের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি সাক্ষাতের পর এই তথ্য জানানো হয়। সাক্ষাতের রাষ্ট্রদূত জানান, বর্তমানে ঢাকায় তাদের দূতাবাস প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করছে। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়াও দ্রুততর করা হচ্ছে। আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে। রাষ্ট্রদূত হুমুদি জানান, মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোতেও নমনীয়তা বজায় রাখা হবে। পরে লুৎফি সিদ্দিক এসব অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে আলোচনা শুরু হওয়ার একটি বড় অর্জন, যার টার্মস অফ রেফারেন্স ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। চলতি মাসে একটি উচ্চ পর্যায়ের ইউই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশে সফরে আসবে। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। অর্থ পাচারের অভিযোগে দুবাই প্রবাসী ভারতীয় ধনকুবের বলবিন্দর সিং সাহানিকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আবু সাবা নামে পরিচিত এই ব্যবসায়ীকে কারাদণ্ডের পাশাপাশি তার 15 কোটি দিরহাম বা প্রায় 478 কোটি টাকা বাজেয়াপ্ত এবং 5 লাখ দিরহাম জরিমানাও করা হয়েছে। সাজার মেয়াদ শেষে তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। গালফ নিউজ জানায়, দুবাই চতুর্থ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করেন। বলবিন্দর সিং সাহানি 2016 সালে 33 মিলিয়ন দিরহামে দুবাইয়ের একটি গাড়ির ভিআইপি নম্বর প্লেট D5 কিনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। এটি তখন বিশ্বের সবচেয়ে দামি নম্বর প্লেট হিসেবে রেকর্ড করেছিল। বিলাসবহুল জীবনযাপন এবং বিশাল বিনিয়োগের জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন। মামলার তদন্তে উঠে আসে, সাহানি এবং তার সহযোগীরা সংঘবদ্ধ চক্র গঠন করে শেল কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করছেন। এজন্য তারা বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেন এবং দেশি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতেন। মামলা সাহানি ও তার ছেলে সহ মোট 33 জনকে আসামি করা হয়। বলবিন্দর সিং সাহানি একটি আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও যুক্তরাষ্ট্র, কুয়েত, ভারত সহ বিভিন্ন দেশে তার ব্যবসা রয়েছে। ওমানের বেসরকারি অধিকাংশ কোম্পানিতেই সস্তায় প্রবাসী কর্মীদের নিয়োগের বিষয়টি সামনে এসেছে আরও একবার। শ্রম মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী দেশজুড়ে 2,45,000-এরও বেশি প্রতিষ্ঠানে একজন ওমানি কর্মরত নেই, অথচ এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 11 লাখ প্রবাসী শ্রমিক। এই বৈষম্য দূর করে শ্রমবাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে মন্ত্রণালয় একগুচ্ছ নতুন বিধিনিষেধ ও প্রণোদনা ঘোষণা করেছে। সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রতিষ্ঠান 1 বছরের বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে, তাদের অন্তত একজন ওমানি নাগরিককে বাধ্যতামূলকভাবে চাকরিতে নিয়োগ দিতে হবে। পরিসংখ্যান বলছে, দেশের শ্রমবাজারে ওমানি নাগরিকদের অংশগ্রহণের চিত্র বর্তমানে বেশ উদ্বেগজনক। প্রায় 1000টি বড় প্রতিষ্ঠান তুলনামূলকভাবে ভালো ওমানাইজেশন হার বজায় রেখেছে। এসব প্রতিষ্ঠানে 2 লাখ ওমানির বিপরীতে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় 2,45,000, আর 19,000 মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানে 60,000 ওমানি বিপরীতে কাজ করছেন 3 লাখ প্রবাসী। তবে সবচেয়ে আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। প্রায় 2,45,000 ছোট প্রতিষ্ঠানে একজন ওমানিও কর্মরত নেই, অথচ এসব প্রতিষ্ঠানে 11 লাখেরও বেশি প্রবাসী কর্মী কাজ করছেন। শ্রম মন্ত্রণালয় এই প্রতিষ্ঠানগুলোকে শূন্য ওমানাইজেশন ক্যাটাগরিতে বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়েছে। এখন থেকে প্রতিটি কোম্পানিতে ন্যূনতম একজন ওমানিকে আবশ্যিকভাবে নিয়োগ দিতে হবে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।